বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। থাইল্যান্ডে প্রতিবাদকারীদের রাজা রানীর দিকে পিঠ দেখিয়ে বিক্ষোভ। বাংলাদেশে হেফাজতে ইসলামের একদল নেতা বলছেন, নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের প্রভাব রয়েছে। অস্বীকার করেছেন সম্মেলন আহ্বানকারীরা। বাংলাদেশে শিশু, কিশোর ও তরুণদের মধ্যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার হার বাড়ছে। তাদেরই একজন। আমি যতবারই আমার যে নাক ফুটা, কান ফুটা, এই জাতীয় যাই করেছি, নাক ফুটা, কান ফুটা আমি যতবারই করেছি, এগুলো আসলে রাখতে পারি নাই, ওগুলা পেকে যেত, তা শুকাতো না। করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বাংলাদেশে কর্তৃপক্ষ কতটা প্রস্তুত, শুনবেন আলোচনা। তবে বিবিসি বাংলার পরিক্রমার শুরুতেই সবশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। থাইল্যান্ডের রাজনৈতিক সংস্কার ও রাজতন্ত্রের পরিবর্তনের দাবিতে হাজার হাজার প্রতিবাদকারী বিক্ষোভ করেছেন। রাজ পরিবারের একটি গাড়ি বিক্ষোভকারীদের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতিবাদকারীরা সেদিকে পিঠ দিয়ে ঘুরে দাঁড়ান। কয়েক মাস আগেও থাইল্যান্ডে এটা চিন্তা করা যেত না। এ সময় গাড়িতে করে রাজা মাহা ভাজিরালঙ্কার্ন ও রানী সুথিদা রাজধানী ব্যাংককে নতুন একটি পাতাল পথ উদ্বোধন করতে যাচ্ছিলেন। ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য টিগ্রের সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই রাজ্য থেকে প্রতিবেশী আমহারা অঞ্চলের দুটো শহরে রকেট হামলা এবং প্রতিবেশী দেশ এরিত্রিয়ার সীমান্তে সংঘর্ষের খবরে এই আশঙ্কা তৈরি হয়েছে। এরিত্রিয়ার প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষে আহত সৈন্যদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। টিগ্রের রাজনীতিকরা এরিত্রিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে সংঘাতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ নেওয়ার অভিযোগ করেছেন। যে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে ফিলিপিন্সে 42 জন মারা গেছে, সেটি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। টাইফুন ভামকো রোববার ভিয়েতনামে আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভিয়েতনামের মধ্যাঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। সমুদ্র সৈকত এবং বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এই টাইফুন আঘাত হানার পর ফিলিপিন্সের কিছু অঞ্চলকে দুর্যোগ কবলিত বলে ঘোষণা করা হয়েছে। আর্মেনিয়া স্বীকার করেছে যে 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নাগোর্নো কারাবাখের যুদ্ধে তাদের 2300 সৈন্য নিহত হয়েছে, যা এর আগে ঘোষিত সংখ্যার চেয়ে 1000 বেশি। কিন্তু একজন সাবেক কূটনীতিক বলছেন, প্রকৃত সংখ্যা এর দ্বিগুণ। এই তথ্য ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেছে আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সম্প্রসারণবাদী শক্তিগুলি এখন বিশ্বের জন্য সমস্যা। কোন দেশের নাম না করলেও মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী চীনের উদ্দেশ্যে একথা বলেছেন, যখন চীনের সঙ্গে বেশ কয়েক মাস ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলছে। এর আগে শুক্রবার ভারতের আরেক সীমান্ত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত 11 জন ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিক মারা যাওয়ার খবর এসেছে। মিশরের প্রত্নতত্ত্ববিদরা প্রায় 2500 বছরের পুরনো 100টিরও বেশি কফিন অক্ষত অবস্থায় উদ্ধার করেছে। রাজধানী কায়রোর দক্ষিণে সাকারা গোরস্থানের একটি গভীর খাদে এসব কফিনের সন্ধান পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিকরা সাংবাদিকদের সামনে একটি কফিন খুলে দেখা যায়, তার ভেতরে একটি মরদেহ মমি করে রাখা হয়েছে। বিবিসি বাংলার পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান খান। বাংলাদেশে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের প্রয়াত আমির আহমেদ শফির কয়েকজন আত্মীয় এবং অনুসারী অভিযোগ করেছেন, সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াতে ইসলামের প্রভাব রয়েছে। আজ চট্টগ্রামে এক সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেছেন যে আগামীকাল রবিবার যারা প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছেন তাদের সঙ্গে জামায়াতে ইসলামের সম্পর্ক রয়েছে। কিন্তু সম্মেলন আহ্বানকারীরা এই অভিযোগ অস্বীকার করে বলছেন, সংগঠন পরিচালনার স্বাভাবিক নিয়ম অনুসরণ করেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটিকে কেন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে জড়ানো হয়, জানার চেষ্টা করেছেন ঢাকায় আমাদের সংবাদদাতা আকবর হোসেন।
হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে দুটি অংশ এখন যে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে এর ক্ষেত্র আগেই তৈরি হয়েছে। সংগঠনটির শীর্ষ নেতা আহমদ শফি মারা যাওয়ার পর এই বিভেদ বেশ স্পষ্ট হয়েছে। মহাসচিব জুনায়েদ বাবু নগরের অংশটি আগামীকাল চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় সম্মেলন ডেকেছে শফি পরবর্তী নতুন নেতা নির্বাচন এবং কমিটি গঠন করার জন্য। এই পদক্ষেপে বেশ ক্ষুব্ধ হয়েছেন আহমদ শফির ছেলেসহ তার বেশ কিছু অনুসারী। তারা অভিযোগ করছেন অপরপক্ষ জামায়াত ইসলামীর দ্বারা প্রভাবিত। আহমদ শফির অনুসারী দাবি করছেন মাওলানা মঈনুদ্দিন রুহি। এরা সবসময় যোগাযোগ করতেছে এবং এদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, কিছু সংখ্যক নেতৃবৃন্দকে এটা বিভিন্ন রকমের প্ররোচনা দিচ্ছে এবং যারা এটা বিরোধিতা করে এবং আল্লামা আহমদ শফি সাহেবের নীতি আদর্শের উপর থাকতে চায় তাদেরকে বাদ দিয়ে তাদেরকে কোণঠাসা করে হেফাজত ইসলামের মধ্যে ওই যে যারা তাদের মতাদর্শ এবং তাদের সাথে রাজনৈতিক মতাদর্শের সাথে মিলেছে তাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করতেছে। সম্মেলন আহ্বানকারী এবং জুনায়েদ বাবুনগরের সমর্থকরা বলছেন তাদের সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নেই। যারা এ ধরনের অভিযোগ তুলছেন তাদের অনেকের বিরুদ্ধে অতীতে নানা অনিয়মের অভিযোগ থাকায় সংগঠনের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। সম্মেলন আহ্বানকারী অংশের অন্যতম নেতা মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। জামাত ইসলামের সাথে তাদের সম্পর্ক ছিল, যারা অভিযোগ করছে তারা 4 দলীয় জোটে ছিলেন। 4 দলীয় জোটের 20 দলীয় জোটের অংশ হলো জামাত ইসলামী। তারা ওখান থেকে বেরিয়ে গেছেন, তাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, তাদের সাথে এখানে সামাজিক সম্পর্ক, আমাদের সাথে হেফাজতের সাথে কোনো সম্পর্ক নেই। এটা তারা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট অভিযোগ করেছেন। আপনারা জানেন যে হেফাজত ইসলামের কিছু নেতৃবৃন্দের কর্মকাণ্ডে হেফাজত ইসলামের নেতাকর্মীরা ক্ষুব্ধ ছিল। সেই কারণে হয়তো তারা মনে করতেছে তাদেরকে বাদ দেওয়া হতে পারে। সেই আশঙ্কায় তারা এটা করে তারা নিজেদের সুন্দর জায়গাটুকু নিজেরা নষ্ট করে ফেলছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন উভয় পক্ষ পরস্পরকে যেভাবে জামায়াত ইসলামের দ্বারা প্রভাবিত বলে প্রমাণ করতে চাইছে এর পেছনে রাজনৈতিক কারণ আছে। পর্যবেক্ষকরা মনে করেন মূল কারণটি হচ্ছে সরকারের কাছ থেকে আনুকূল্য পাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক পর্যবেক্ষক জুবাইদা নাসরিন বলছেন বড় রাজনৈতিক দলগুলো হেফাজতে ইসলামকে নিজেদের পক্ষে পাওয়ার জন্য যেভাবে কাজ করেছে তার প্রভাবই এখন দেখা যাচ্ছে। এটির পেছনে আমি যে ব্যক্তিগতভাবে যে কারণ মনে করি যে বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দল এবং বর্তমানে যে সরকারে আছেন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি, দুটোই দলে কিন্তু সেটি কিন্তু আশকারা দিয়েছে নানাভাবে। এই আশকারার কারণ কিন্তু মূলে রয়েছে যে একটি হলো যে বাংলাদেশের মানুষকে যে একটি সেন্টিমেন্ট, আবেগ, ধর্মকেন্দ্রিক তাকে দুই দলেই কাজে লাগাতে চেয়েছে রাজনৈতিকভাবে। এবং আমরা দেখেছি এর আগেও যে আপনার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আপনার হেফাজতে ইসলামের যে আপনার এক ধরনের মধুচন্ডীগণ তাদের তাদের এক ধরনের সম্পর্ক ছিল এবং সেটিও কিন্তু এটির একটা বড় ধরনের জায়গা তৈরি করেছে যে তারা ব্যবহার করেছে। পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ব্যবহার থাকার কারণে হেফাজতে ইসলামের রাজনৈতিক গুরুত্ব বেড়েছে। বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতে গত 7 বছরে বাংলাদেশের ক্ষমতাসীনদের সাথে হেফাজতে ইসলামের সখ্যতা এবং পারস্পরিক নির্ভরশীলতাও তৈরি হয়েছে। এজন্য সংগঠনটির নেতারা নেতৃত্ব নিয়ে নিজেদের মধ্যে লড়াই করছেন বলে মিস নাসরিন উল্লেখ করেন। আকবর হোসেন, ঢাকা থেকে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অধিকাংশ দেশের মতো বাংলাদেশেও শিশু, কিশোর এবং তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির হিসেব অনুযায়ী গত 3 দশকে তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ ক্ষেত্রেই একজন রোগী ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা না জানার কারণে সময়মতো সতর্কতা অবলম্বন করতে পারেন না, যাদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। বিস্তারিত শুনুন ঢাকা থেকে পাঠানো নাগিব বাহারের এই প্রতিবেদনে। ঢাকার বাসিন্দা জিনাত শারমিন 22 বছর বয়সে জানতে পারেন যে তার ডায়াবেটিস আছে। অনেক ছোটকাল থেকে তার মধ্যে ডায়াবেটিসের কিছু লক্ষণ থাকলেও পরিবারের সদস্যরা বিষয়টিকে গুরুত্বের সাথে না নেয়ায় তিনি কখনো জানতেই পারেননি যে তিনি ডায়াবেটিক রোগী। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অন্য একটি রোগের চিকিৎসা করতে হাসপাতালে যাওয়ার পর তিনি প্রথমবার জানতে পারেন যে তিনি আসলে দীর্ঘ সময় ধরে ডায়াবেটিসে ভুগছেন। এটা ছোটবেলা থেকে হয়তো সুগার খেলে আমার একটু কষ্ট হতো কিরকম, হয়তো ব্লাড একটু ভারী ভারী লাগতো। তারপর আপনার বারবার হয়তো একটু যেতে হতো আপনার ইউরিনেট করতে হতো বারবার। আমি যতবারই আমার নাক ফুটা, কান ফুটা এই জাতীয় যাই করেছি, নাক ফুটা, কান ফুটা আমি যতবারই করেছি এগুলো আসলে করতে পারি নাই, আমি ওগুলা রাখতে পারি নাই, ওগুলা পেকে যেত, তা শুকাতো না। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন বলছে
জিনাত শারমিনের মতো বিশ্বের অধিকাংশ মানুষই আসলে সময় মতো জানতে পারেন না যে তারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। আর না জানার ক্ষেত্রে সাধারণত বয়স্কদের তুলনায় তরুণদের সংখ্যাটাই বেশি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এই সমস্যা আরও প্রকট বলে বলছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন। এই বিশ্ব ডায়াবেটিস দিবসের নভেম্বর মাসটা পুরা আমরা প্রায় ১.৫ লক্ষ লোকরে আমরা স্ক্রিনিং করেছিলাম, যারা জানে না ওদের ডায়াবেটিস আছে কিনা, ডায়াবেটিস নাই ওরা বলছে। সেইখানে আমরা প্রায় 25% ডায়াবেটিক পেশেন্ট পাইছি। গ্লোবালি বলা হয়, নট অনলি ইন ডেভেলপিং কান্ট্রি, ইন ডেভেলপড কান্ট্রি অলসো 50% অফ দি ডায়াবেটিক পেশেন্ট ডাজ নট নো হি অর শি হ্যাজ দি ডায়াবেটিস। মোহাম্মদ সাইফুদ্দিন বলছিলেন, তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স্কদের তুলনায় অপেক্ষাকৃত বেশি থাকায় তাদের ডায়াবেটিস থাকলেও সবসময় লক্ষণ প্রকাশিত হয় না। এই এভরিথিং ডিপেন্ড যে তার ইমিউনিটি সিস্টেম কত স্ট্রং, কতটুকু ফিজিক্যাল ওয়ার্ক করে। এখন আপনি ধরেন ডাক্তারের কাছে গেলেন না বা পরীক্ষা করালেন না, কিন্তু আপনার ডায়াবেটিস হয়ে গেছে, সুগার আছে, কিন্তু আপনি এত পরিশ্রম করেন, হাঁটাচলা করেন, তখন এটা ঠিক আর পড়ে না, চোখে পড়ে না। মানে এটা অটোমেটিক্যালি ওয়ান টেকস কেয়ার অফ দি আদার। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে ৮৩ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের ৯৫ ভাগই টাইপ 2 ডায়াবেটিসের রোগী। বাংলাদেশে এই টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের কত শতাংশ তরুণ তার সঠিক হিসাব না থাকলেও ডায়াবেটিক সমিতি বলছে গত ২ থেকে ৩ দশকে ৩০-এর কম বছরের তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। সংস্থাটির মহাসচিব বলছিলেন, এর প্রধান কারণ মানুষের জীবনধারায় পরিবর্তন। আজকাল ঢাকা শহরে এমন অবস্থা, মায়েরা বাচ্চাদেরকে ঘর থেকে বাইরে দিতে চায় না, কাজে ওদের অ্যাক্টিভিটি সীমাবদ্ধ হচ্ছে টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, টেলিফোন, এইসবের মধ্যে। অর্থাৎ মুভমেন্ট ইজ লেস, আর ফুড হচ্ছে ফাস্ট ফুডের প্রতি আকর্ষণ বেশি, কোমল পানীয়ের প্রতি আকর্ষণ বেশি। এই যে চেঞ্জ অফ লাইফস্টাইল, তাতে করে এই প্রকোপটা বেশি। ধূমপানের সাথে এটারও একটা সম্পর্ক আছে। বিশেষজ্ঞদের মতে সুস্থ জীবনধারা মেনে চলার পাশাপাশি সতর্কতা হিসেবে প্রতি বছর অন্তত একবার ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত সব বয়সের মানুষেরই। এ ছিল ঢাকা থেকে পাঠানো নাগিব বাহারের প্রতিবেদন। শ্রোতাদের এখানে জানিয়ে রাখি, বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশ সময় সন্ধে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হচ্ছে ৯৫১০, ৯৯০০ আর ১১৭৫০ কিলোহার্টজে যথাক্রমে ৩১, এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 ও ভারতে রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে ৭২65 এবং ৯৫৮৫ কিলোহার্টজে যথাক্রমে ৪১ ও ৩১ মিটার ব্যান্ডে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। এবারে বাংলাদেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে একটি আলোচনা ঢাকা স্টুডিও থেকে সেটি পরিচালনা করছেন সহকর্মী আকবর হোসেন। আপনাদের এখন তার কাছে নিয়ে যাচ্ছি। আকবর। মিজান, ধন্যবাদ আপনাকে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে ইউরোপ জুড়ে করোনা ভাইরাসের যেটি সেকেন্ড ওয়েভ বা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন বেশ প্রবল লক্ষ্য করা যাচ্ছে, এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন যে বাংলাদেশেও হয়তো একই রকম একটা পরিস্থিতি হতে পারে, বিশেষ করে শীতকালে। পরিস্থিতি এখন কেমন বাংলাদেশে, এ নিয়ে আমরা কথা বলবো আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর, এবং একই সাথে যোগ দেবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মাহফুজা রিফাত। ডক্টর রিফাত, প্রথমে আপনার কাছে আসি যে ইউরোপের অবস্থা হয়তো আপনি লক্ষ্য করছেন যে ইউরোপের বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেশ বাড়ছে, সংক্রমণের সংখ্যাও বাড়ছে। বাংলাদেশের পরিস্থিতি কি বুঝতে পারছেন যে ইউরোপে যেরকম একটা দ্বিতীয় ঢেউ এসেছে, বাংলাদেশেও কি সেটা মোকাবেলা করতে হতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে বাংলাদেশে আমরা যদি এখনকার ডেটা দেখি তাহলে আমরা বলতে পারি না যে আমরা আদৌ সেকেন্ড ওয়েভে আছি কিনা, কিন্তু এখানে এক্ষেত্রে যেটা হচ্ছে যে ইউরোপের একটা মেইন কারণ হচ্ছে উইন্টার, একটা জিনিস ওদের ওখানে কাজ করছে, যেটা আমাদের ক্ষেত্রে এখনো উইন্টারটা আসি করছে, এবং এটা খুব শর্ট একটা উইন্টার আসে।
আর আমরা যদি রোগীর ইয়েটা থেকে বলি, নাম্বার থেকে বলি যে ইনফেকশনের নাম্বার অথবা ডেথের নাম্বার, সেই হিসেবে আসলে ওভাবে আমাদের বাড়েনি এখনো। কিন্তু তবে এটা ঠিক, আমরা তো জানি যে বাংলাদেশে টেস্টিং এর অপ্রতুলতাও রয়েছে, এটা স্বীকার করে নিতেই হবে। আর অনেক মানুষ এখন আসলে আগের মতো টেস্টিং এ আসছে না, এটাও একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে তারা নিজেরাই বাসায় বসেই ব্যাপারটা মেনে নিচ্ছে। আর টেস্টিং এ আগের চেয়ে মানে এই যে অ্যাটেন্ড করাটা সেটাও কমে যাওয়ার একটা লক্ষণ দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা যে মানে অমূলক এটা উড়িয়ে দেওয়া যায় না যে সেকেন্ড ওয়েভ বাংলাদেশে আসবে না, তবে সেটা আমার মনে হয় বা এটা অনেক বিশেষজ্ঞরাও মনে করেন যে এটা শুধুমাত্র মানে শীতের কারণে হবে না। বাংলাদেশে যদি সেকেন্ড ওয়েভ আসে সেটা আসবে যে মানুষের অসচেতন ব্যবহারের জন্য। আমরা যদি চারদিকে তাকাই, আমাদের ব্যবহার মানে এই যে সামাজিক দূরত্ব বা মাস্ক ব্যবহার অনেক কমে গেছে। প্রথম দিকে যেটা ছিল, যেহেতু সবকিছু আমরা এখন আগের মতো করে কাজগুলো করছি, বাইরে যদি আমরা বের হই, বিশেষ করে ঢাকা শহর এবং ঢাকার বাইরেও অবশ্যই, সেখানে আমরা এই মানে এই সচেতনতার যে ব্যবহার বা এই যে স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা একেবারেই মানা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে আমাদের দেশে এটা আসবে না। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো, প্রিপারেশনের দরকার আছে। আপনার কাছে আবার আসবে ডক্টর আলমগীর। এই যে সেকেন্ড ওয়েভটা ইউরোপে আসলো এবং একটা আশঙ্কা করা হচ্ছে যে অন্যান্য দেশেও অন্যান্য অঞ্চলেও এগুলো হতে পারে, এর কি কারণ সেকেন্ড ওয়েভের? এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? এর সঙ্গে কি শীতের কোনো সম্পর্ক আছে? ধন্যবাদ। আসলে বৈজ্ঞানিকরা সারা পৃথিবীতে যেটা বিশ্লেষণ করে বলছেন যে শীত আসলে হয়তো কোথাও কোথাও বাড়বে, এটা যে সব দেশে বাড়বে এমন নাও হতে পারে, কিন্তু যেহেতু প্রস্তুতির একটা ব্যাপার থাকে এবং আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতেই হবে, সেহেতু পৃথিবীর সকল দেশ প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ইউরোপে যেটা হয়ে গেছিল, ইউরোপে আসলে প্রিম্যাচুরলি সবকিছু খুলে দেওয়া হয়েছিল এবং ইনক্লুডিং বর্ডার্স। সো এক দেশ থেকে আরেক দেশে মানুষ আসা যাওয়া শুরু করেছিল, প্লাস কোথাও কোথাও স্কুল খুলে দিয়েছিল, সেখানেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। আর ইউরোপের কিছু দেশ আসলে প্রথম থেকে লকডাউন ছিলই না। সো ইউরোপে এখন যেটা দ্বিতীয় ওয়েভ হচ্ছে, যে প্রথম ওয়েভ হওয়ার পরে একটা সার্টেন পার্সেন্টেজ পিপল যারা ইনফেক্টেড হয়েছেন, বিশেষ করে ওল্ড হোমস গুলাতে প্রচুর মানুষ মারা গেছেন। কিন্তু তারপরে তুলনামূলকভাবে কমে আসার পরে কোথাও কোথাও আসলে জীবন জীবিকার জন্য খুলে দিতে হয়েছে, কিন্তু খুলে দেওয়ার পরে যে মানুষকে যে সাবধানতা অবলম্বন করার জন্য বলা হচ্ছিল, সেগুলি কোথাও কোথাও মানছিল না। আপনারা জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশে এখনো বিশাল বিশাল ডেমনস্ট্রেশন হয় মাস্ক না পরার জন্য। সো আমেরিকাতেও যেটা হচ্ছে যে সেই একটা ব্যাপার, আর প্লাস আমেরিকান আসলে এত বড় দেশ, আসলে রিয়েল রিফ্লেকশন কখনোই হয়নি। তাদের টেস্টিং এর সংখ্যা গত 2-3 মাস বেড়েছে এবং এখন আপনারা রিয়েল ফিগার পাচ্ছেন, এবং আজকে গতকালকে বোধহয় 1,85,000-এর মতো রোগীর শনাক্ত হয়েছে। সো এখন তাদের একটা জটিল পরিস্থিতি আছে এই সময়, যে এই সময় শীত 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নামবে, সেটা ইউরোপের অধিকাংশ অঞ্চলে বা নর্থ আমেরিকাতে। সো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ভাইরাসের ইভেন এনভায়রনমেন্টাল সার্ভাইভেবিলিটি বেড়ে যায়। আরেকটা যেটা হয় যে পশ্চিমা বিশ্বে যে এই শীতকালে 0 ডিগ্রি টেম্পারেচার বা বরফ পড়া যখন শুরু হয়, তখন অধিকাংশ কার্যক্রম ইনডোরে চলে যায়। সো ইনডোর গ্যাদারিংস গুলো থেকে ছড়াচ্ছে। আজকেও নিউ ইয়র্ক বা বিভিন্ন স্টেটে আপনি দেখেছেন, হয়তো শুনে থাকবেন, যে রেস্টুরেন্ট, কফি শপ, বার এগুলি থেকেই ছড়াচ্ছে। আচ্ছা, তো আমাদেরও সেই রকম ভাবেই একটা প্রস্তুতি আমরা শীতকে সামনে রেখে নিচ্ছি। এখন কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে? প্রস্তুতি হচ্ছে আসলে আমাদের তো প্রথম দিকে বাংলাদেশে যে একটা শেকি ভাবটা ছিল, সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি। অর্থাৎ চিকিৎসায় একটা ব্যবস্থাপনায় চলে এসেছে এবং হাসপাতালগুলা মোটামুটি ভাবে এখন প্রস্তুত। সেগুলি আমরা রিভিজিট করছি, যেখানে গ্যাপ আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। প্লাস আন্তঃমন্ত্রণালয়ে মিটিং করে সকল মন্ত্রণালয়কে নিজস্ব প্রস্তুতি নিতে বলা হয়েছে। কিন্তু আপনি যে প্রস্তুতিগুলোর কথা বলছেন, অনেকেরই অভিযোগ হচ্ছে এগুলো খুবই কাগজে কলমে কথা, বাস্তবতা পুরোপুরি ভিন্ন। এবং আসলেই কোনো প্রস্তুতি আছে কিনা, নাকি এটা বাংলাদেশ হাল ছেড়ে দিয়েছে যে যেভাবে চলছে চলুক, এরপরে যা হবার হবে? ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা ঠিক এরকম ভাবে বলা বোধহয় ঠিক না। যেমন আমরা প্রতিদিন যে কমপ্লেনটা পাচ্ছি, বাংলাদেশে মানুষ মাস্ক পরে না। পৃথিবীর আসলে কোনো দেশে কেউ মানুষ মাস্ক পরতে চাচ্ছে না। মাস্ক পরার
করার জন্য হয়তো ক্যাম্পেইন সরকার থেকে করা হচ্ছে নানাবিধভাবে, সারাদিনে রেডিও টেলিভিশনে বলা হচ্ছে, পত্রপত্রিকা দিচ্ছে, আমাদের জেলা পর্যায়ে মিটিং করে বলা হচ্ছে। এটা আসলে সম্পূর্ণ হওয়া উচিত না। এবং এরকম একটা দুর্যোগের সময় আমি যদি বলি যে সামাজিক সংগঠনগুলো যদি নামে, যদি বিশেষ করে মাস্কের ব্যাপারে তো সামাজিক সংগঠনগুলো সহায়তা করতে পারে। আপনি এদেশে 50 লক্ষ মানুষ আছে, প্রান্তিক জনগোষ্ঠী, তার পক্ষে প্রতিদিন মাস্ক কিনে পড়া সম্ভব না। আমাদের যদি সামাজিক সংগঠনগুলো অন্তত একটা দুটো শুরু করতে, যে আজকে আমরা 5000 মাস্ক ডিস্ট্রিবিউশন করব, কালকে 3000 মাস্ক ডিস্ট্রিবিউশন করব, এবং সেটা দেখে দেখেও কিন্তু মানুষ এই মাস্ক ডিস্ট্রিবিউশন করা, তখন অনেকে হয়তো নেমে যেতেন, কিন্তু আমরা সেটা কোথাও দেখছি না। তো আমাদের আসলে সম্মিলিতভাবে এই কাজগুলো করতে হবে, এবং সেখানে কোথাও কোথাও প্রস্তুতির হয়তো অভাব আছে, কিন্তু সকল প্রস্তুতি একসঙ্গে নিয়ে নামাটা জরুরি। আমরা হয়তো সব জায়গায় নামতে পারি না। আচ্ছা, আপনার কাছে আবারও আসবো ডক্টর রিফাত। আপনি কি কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছেন যে আসলে সেকেন্ড ওয়েভ নিয়ে যে একটা আশঙ্কা তৈরি হয়েছে, বাংলাদেশ কি এটা ফিল করছে? সেরকম কি বোঝা যাচ্ছে যে আসলে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে? একেবারে যে হয়নি সেটা বলা যাবে না। কারণ হচ্ছে যেখানে আমাদের দেশে সর্বোচ্চ পর্যায়ে থেকেই কিন্তু সেকেন্ড ওয়েভ কথাটা মানে বলা হয়েছে যে একটা প্রস্তুতি নেওয়া দরকার। তো সেই ক্ষেত্রে উদ্যোগটা আছে, কমিটমেন্টটা আছে, কিন্তু আমরা যদি দেখি, আমার মনে হয় যে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যে কথাগুলো বলেন মাস সচেতনতার বাইরেও আরেকটা হচ্ছে যে হসপিটালে যে রেডিনেস, আমি যদি বিগত মার্চ এপ্রিলের থেকে যদি এখনকার সাথে কম্পেয়ার করি, এটা অবশ্যই আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে, কিন্তু সেটা শেষ না। সেটা আমাদেরকে আবার মানে ওটাকে এগিয়ে নিতে হবে। মানে রেডিনেস গুলো কোভিড হওয়ার পরে ক্রিটিক্যাল রোগীদের যে ম্যানেজমেন্ট, সেটা বোধহয় বিশেষ করে ঢাকার বাইরে এবং অন্য ডিস্ট্রিক্ট গুলো এবং উপজেলা পর্যায়ে কতটা হয়েছে, সেই জায়গাটা আমাদের মানে একটু রেডিনেসটা স্ট্রেনথেন করতে হবে, সেটা আমার মনে হয়। আর আরেকটা হচ্ছে যে সচেতনতার কথা ঠিক আছে, আমরা যদি এখন টুরিস্ট স্পট গুলোকে দেখি, মানে এখানে মনে হচ্ছে মানুষ আসলেই একটু কেয়ারলেস ভাবে করছে, এবং এখানে কোনো বোধহয় কন্ট্রোল নাই। ইভেন আমার তো মনে হয় যার যেখানে ভাইরাস পৌঁছায় নাই, আমরা গিয়ে ট্যুরিজম করে ওখানে ভাইরাস পৌঁছে যাচ্ছি। তারপরে আমরা যদি যে খেলা দেখার ব্যাপারগুলো দেখি, এইসব জায়গাতে কেন একটু কন্ট্রোল বোধহয় মানে এনফোর্সমেন্টেরও দরকার আছে। তো ওই জায়গাগুলোতে প্রস্তুতি মানে সচেতনতাটার দরকার। আর চিকিৎসার দিকগুলোতে আমাদের ইমপ্রুভমেন্ট হলেও আমাদেরকে আরো বেশি একটু রেডি থাকতে হবে, যে কারণ আমরা প্রেডিক্ট করতে পারি না আসলে কি হতে পারে, হয়তো যদি নাও হয়ে থাকে, কিন্তু এই রেডিনেসটা খুব জরুরি। আচ্ছা, ডক্টর আলমগীর, এই ধরুন ইউরোপে বা আমেরিকায়, ইভেন অনেক দেশে, এশিয়ার অনেক দেশেই তাদের যে টেস্টিং ফ্যাসিলিটিস, পরীক্ষা নিরীক্ষা করা অনেক বেশি, এবং এর মাধ্যমে এর একটা পরিসংখ্যান তারা পায় এবং তারা ট্রেন্ডটা বুঝতে পারে যে কি অবস্থা, কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে তো সেই পরিস্থিতিটা নাই। সুতরাং বাংলাদেশ কি প্রথম ধাপে আছে নাকি দ্বিতীয় ওয়েভ মোকাবেলা করছে, কোন দিকে যাচ্ছে, এই চিত্রটা কিভাবে পাওয়া সম্ভব যদি টেস্ট পর্যাপ্ত সংখ্যক না হয়? টেস্টের আসলে ক্যাপাবিলিটি এখন অনেক বেড়েছে। দেখেন, একটা ল্যাব থেকে এখন 115টা ল্যাব কাজ করে, কিন্তু খুব বাস্তবতা হচ্ছে যে আমাদের অন্তত পক্ষে মিনিমাম 25,000 টেস্ট করার সক্ষমতা এখন আছে, কিন্তু যে কোনো কারণেই মানুষের আগ্রহ অনেক কমে গেছে। এখানে হয়তো আমাদের কিছু কাজ করার ব্যাপার আছে। আর তাছাড়া অ্যান্টিজেন টেস্ট নিয়ে তো প্রচুর কথা হচ্ছে, কিন্তু সারা পৃথিবীতে অ্যান্টিজেনের আসলে কোনটা রিলায়েবল টেস্ট, এটা নিয়ে আসলে চরম বিতর্ক আছে। যারা আমরা শতকরা 85% সেন্সিটিভ বা 90% স্পেসিফিসিটি নিয়ে কাজ শুরু করে সারা পৃথিবীর বহু দেশেই, ইভেন পার্শ্ববর্তী ভারতবর্ষেও কিন্তু 40% বেশি সেন্সিটিভিটি পাচ্ছে না। তো এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসলে। আর এই ছাড়া র্যাপিড কোনো টেস্ট, অ্যান্টিজেন ছাড়া আসলে র্যাপিড কোনো টেস্ট পাওয়া যায় না সারা পৃথিবীতে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু টেস্ট চেষ্টা করা হচ্ছে, সেগুলিও এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। বাংলাদেশে আমরা হয়তো আগামী সপ্তাহ থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে যেসব জেলাতে এখন পর্যন্ত আমরা পিসিআর পৌঁছাতে পারি নাই, সেখানে আমরা শুরু করব। আর যেসব জায়গায় সংক্রমণের সংখ্যা বেশি, সেখানে আমরা শুরু করব। কিন্তু একটা কথা এখানে, এই যে প্রথম ওয়েভ, দ্বিতীয় ওয়েভ, আসলে এগুলি যে খুব স্পষ্ট করে পৃথিবীর সব দেশে বলতে পারছে, সেটাও আসলে ডিফিকাল্ট বলা। কিন্তু বাংলাদেশে যদি আপনি এখনকার আমরা যেই পরিমাণ নমুনা পরীক্ষা করি, সেই নমুনার যদি পার্সেন্টেজ দেখেন পজিটিভিটি, তাহলে হয়তো এখন আমরা এখনো প্রথম ঢেউতেই আছি।
দ্বিতীয় ওয়েভটা হয়তো এখন যদি বাড়তে শুরু করে সেটা দ্বিতীয় ওয়েভ হবে। তবে আমরা যদি আসলে আরো 3-4 সপ্তাহ এরকম এই পর্যায়ে ধরে রাখতে পারি এবং শীত চলে আসে, আমরা শীত আসলেই যে বাংলাদেশে অনেক সংক্রমণ হবে এমন নাও হতে পারে। বাংলাদেশের শীত আর পৃথিবীর বহু দেশের শীতেই বা এটা আসলে অনেকটা স্প্রিং এর মতো। তবে আমাদের শীতকালীন কিছু ডিজিজ আছে সাথে, যেগুলি কোমরবিডিটি হিসেবে আমাদের বয়স্ক মানুষদের বা যারা কোমরবিড তাদের, বিশেষ করে কমন কোল্ড বা করোনা ভাইরাসের 4টা যে সিজনাল ভাইরাস আছে সেগুলির সাথে বা শ্বাসতন্ত্রের যে সংক্রমণ হয় সেগুলির সাথে যদি করোনা কোভিড-19 কেউ সংক্রমিত হয় তাহলে তার জন্য এটা জটিল আকার ধারণ করবে। এই জন্য সাবধানতা বলতে সারা পৃথিবীতে যেটা বলে এখনো সেটা হচ্ছে যে আপনাকে মাস্ক পরতেই হবে, আপনাকে হ্যান্ড ওয়াশিং অর্থাৎ হাত ধোয়ার প্র্যাকটিসটা জারি রাখতে হবে এবং যত দূর সম্ভব জনসমাগম এড়িয়ে চলতে হবে। এবং এটাই আসলে ইকুয়াল টু ভ্যাকসিন এখন। আর আমরা ভ্যাকসিন নিয়েও প্রচুর কথা বলছি। সেই প্রসঙ্গে আসবে। আমি আবার ডক্টর রিফাতের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই যে ডক্টর রিফাত, কত পার্সেন্টে নেমে আসলে, অর্থাৎ যা পরীক্ষা করা হচ্ছে সেটার ভেতর থেকে কত পার্সেন্টে নেমে আসলে বা একটা রিপ্রেজেন্টেটিভ পরীক্ষা হলে বলা যাবে যে না, বাংলাদেশের পরিস্থিতি আসলেই অতটা খারাপ নয়? মানে কতজনকে টেস্ট ডক্টর আলমগীর ভাই উইল বি দ্য রাইট পারসন এটা বলার জন্য আমি এটা স্কিপ করে যাব। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে যে এখনো যদি আমি জনসংখ্যার ভিত্তিতে যদি বলি তাহলে আমার মনে হয় যে এটা টেস্টিংটা তো করাতেই হবে। এটা এখনো রিপ্রেজেন্টেটিভ আমরা যেতে পারি না। এক্সাক্টটা বলার জন্য ওনার কাছে আমরা ফিরে যাব, উনি এই ব্যাপারে বেশি বিশেষজ্ঞ। আচ্ছা ডক্টর আলমগীর, আপনার কাছে আসে আরেকটা প্রশ্ন নিয়ে যে কিছুদিন আগে আমরা একটা সার্ভে দেখেছিলাম যেটা ICDDRB এর সঙ্গে সম্পৃক্ত ছিল, যে ঢাকা শহরের প্রায় 70% মানুষ তারা ইনফেক্টেড হয়েছেন বলে এরকম একটা তথ্য তারা নিয়ে এসেছেন। এবং যদি একটা বিশাল সংখ্যক মানুষ এতে ইনফেক্টেড হয়ে যায় অলরেডি, তাহলে এখানে ঝুঁকি কি থাকে বা ঝুঁকি মুক্ত এরকম কিছু বলা যায় কিনা? আচ্ছা, এখানে দুটো জিনিস। একটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যদি বা সংক্রমণ সংখ্যা 5 ভাগের নিচে নামে তাহলে সেটাকে সহনশীল বা স্বাভাবিক আসছে বলে ধরে নিতে হবে। এটা হলো যে কত পার্সেন্ট যদি হয়। আর যেই স্টাডির কথা বলেছেন সেটা আসলে ICDRB এরপরে ICDRB এবং IDCR এর যে স্টাডিটা আছে সেটা আসলে শুধু ছিল একটা নির্দিষ্ট গ্রুপের ভিতর। শুধু ICDRB স্টাফ যারা পজিটিভ হয়েছিল তাদের একটা সংখ্যাকে নিয়ে ঢাকা শহরকে এক্সট্রাপোলেট করে বলা হয়েছে। সেটা আসলে কখনোই সঠিক নয়। এত অল্প সংখ্যক মানুষকে নিয়ে 2 কোটি লোকের শহরে এক্সট্রাপোলেট করা। এই যে বাংলাদেশের মানুষের, আমরা যাদের সঙ্গে কথা বলি অনেকেরই ধারণা আছে, তাদের একটা ধারণা যে তারা হয়তো আক্রান্ত হয়ে গেছে, অ্যাসিম্পটোমেটিক আমরা যেটাকে বলছি বা আপনারা যেটাকে বলছেন। না, এখানে আমি বলি আপনাকে, আমরা যে স্টাডিটা করেছি সেটা IDCR, ICDRB, USAID সহায়তা আমরা করেছিলাম, গেটস ফাউন্ডেশন ছিল। সেখানে আমরা দেখেছি যারা আক্রান্ত অর্থাৎ তাদেরই শতকরা 82% হলো লক্ষণবিহীন অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক। এবং এটাতে যেটা দেখা যায় যে আপনি যদি যে কোনো স্থানে ঢাকা শহরের আপনি পয়েন্ট প্রিভিলেন্স দেখেন সেটা 9.8%। এটা গ্লোবাল ডাটাও অ্যাবাউট 10%, সো এটা মিলে যায়। আর গ্লোবালি বলা হয় 70 থেকে 90% রোগী হলো অ্যাসিম্পটোমেটিক অর্থাৎ আপনার কোনো লক্ষণ নাই, আপনি ভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, হয়তো সিভিয়ারিটি অনেক। আচ্ছা, এটা আমরা প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করেছি, আমরা অ্যাসিম্পটোমেটিক হাউসহোল্ড থেকে স্যাম্পল কালেকশন করে সেই স্যাম্পলগুলো টেস্ট করে দেখেছি আমাদের যে ওইখানে যে পজিটিভ আসছে সেটা সংখ্যা প্রায় 82%। আচ্ছা ডক্টর আলমগীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে এবং ডক্টর মাহফুজা রিফাত আপনাকেও ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসতে পারলাম না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। এখন শ্রোতাদের ফিরিয়ে নিচ্ছি লন্ডনে মিজানুর রহমান খানের কাছে। ধন্যবাদ আকবর। ঢাকা স্টুডিও থেকে এই আলোচনাটি পরিচালনা করছিলেন আকবর হোসেন। অধিবেশন শেষ করার আগে এখনকার সংবাদ শিরোনাম। থাইল্যান্ডে সরকার বিরোধী প্রতিবাদকারীদের রাজা রানীর দিকে পিঠ দেখিয়ে বিক্ষোভ। বাংলাদেশে হেফাজতে ইসলামের একদল নেতা বলছেন নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় জামায়াত ইসলামের প্রভাব রয়েছে, অস্বীকার করেছেন সম্মেলন আহ্বানকারীরা। আর বাংলাদেশে বিশেষজ্ঞরা বলছেন শিশু কিশোর ও তরুণদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার বাড়ছে। এরই সাথে শেষ করছে আজকের অনুষ্ঠান। আগামীকালের অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে বিবিসির লন্ডন স্টুডিও থেকে আমি মিজানুর রহমান খান আজকের মতো এখানেই
বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্যে। ভালো থাকবেন। কেমন?